চীন $2 বিলিয়ন সমপরিমাণ অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর শেষে আজ সংবাদ সম্মেলনে তিনি জানান, অনুদান, সুদমুক্ত, রেয়াতি ও বাণিজ্যিক ঋণের আওতায় এই সহায়তা দেবে চীন। এছাড়া চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে অবকাঠামো, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রপ্তানি তথ্যের গরমিলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে শিগগিরই আলোচনায় বসবেন। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে মোট 21টি সমঝোতার স্মারক সই হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপ, আমেরিকার বাইরে গিয়ে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশের সময় এসেছে বলে জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করল রপ্তানি উন্নয়ন ব্যুরো। ৭৭ প্রতিষ্ঠানকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সবচেয়ে বেশি মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস। সিরামিক সামগ্রীর শ্রেষ্ঠ রপ্তানিকারক শাইনপুকুরকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। সর্বাধিক ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পেয়েছে বেক্সিমকো। আমরা এক্সপোর্টে কনজিকিউটিভ লাস্ট 9 বছর যাবত গোল্ড এক্সপোর্ট ট্রফি পেয়ে আসছি শুধু ফার্মাসিউটিক্যাল খাতে। এর আগে আমরা প্রায় গত 30 বছর যাবত এই নন ট্র্যাডিশনাল, তারপরে অন্যান্য জুট এবং শ্রিমস অ্যান্ড এইগুলো খাতে অনেকগুলো ট্রফি আমরা গ্রহণ করেছি। শাইনপুকুর সিরামিক্স লিমিটেড আমরা হাইয়েস্ট এক্সপোর্ট 11 মিলিয়নের উপরে 2021-22 সালে রপ্তানি করার কারণে কমপ্লায়েন্ট কোম্পানি হিসাবে, ট্রান্সপারেন্ট কোম্পানি হিসাবে, হাইয়েস্ট এক্সপোর্ট আর্নার হিসাবে সিরামিক সেক্টরে আমাদেরকে গোল্ড ট্রফি দেওয়া হচ্ছে। রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে, চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি করা জরুরি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে। সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। করোনা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। আগামীতে দেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে গবাদি পশুর অবৈধ খামার রাখতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য অঞ্চল 5 থেকে খামারিদের চিঠিও দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে চরম ক্ষতির আশঙ্কা খামারিদের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারিদের সুরক্ষায় পাশে থাকবে তারা। এদিকে উত্তর সিটির দাবি, আইন মেনেই করা হচ্ছে সব কার্যক্রম। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা সহ অনেক জায়গায় গড়ে উঠেছে গবাদি পশুর বাণিজ্যিক খামার। এতে স্বাবলম্বীও হয়েছেন অনেক খামারি। তবে খালের জমি দখল করে ব্যবসা করার অভিযোগ আছে অনেক খামারের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অবৈধ খামার সরাতে 10 দিন সময় দিয়ে গত 2 জুলাই চিঠি দেয় ঢাকা উত্তর সিটির অঞ্চল 5 কার্যালয়। কর্পোরেশনের এমন সিদ্ধান্তে হতাশ খামারিরা। তাদের দাবি, দীর্ঘদিনের ব্যবসায়িক এলাকা থেকে হঠাৎ উচ্ছেদ করা হলে ক্ষতির মুখে পড়তে হবে।
এ খাতের উন্নয়নে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমাদের যে ব্যবসা চেন এটা নষ্ট হয়ে যাবে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব যদি এখন এই মুহূর্তে অবস্থা উচ্ছেদ করে। আমি কি অন্য দেশে আসছি? আমি দেশের নাগরিক না, আমি ট্যাক্স দেই না, ভ্যাট দেই না, আমি সরকারের যে নীতিমালা প্রত্যেকটা আমি ফলো করে আমি চলি, তাহলে আমাকে কেন আপনি উচ্ছেদ করবেন? আমি এই কার কাছে এটা জানাবো? আমার তো বলার কিছু নেই, আমি কার কাছে বলবো? প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে উচ্ছেদ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা করেনি সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের যদি প্রবলেম হয় সেটা আমাদের সাথে বসে আমরা সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, লাগলে প্রাইম মিনিস্টারের দপ্তর সবাই মিলে বসে আমরা সিদ্ধান্ত নেব কি করব। একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এখানে। আমার সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা আনয়নের জন্য যতটুকু আমাকে বলা হয়েছে আইনে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতটুকু বলেছে আমি ততটুকু পাবো, ততটুকু নিয়েই আমি চিঠি চালাচালি করছি, ততটুকু নিয়েই ওনাদের প্রেশার ক্রিয়েট করছি, ততটুকু নিয়েই আমরা কাজ করছি। কর্পোরেশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে 12 জুলাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘোষণাতেই আটকে আছে কারওয়ান বাজার স্থানান্তরের কাজ। সরেনি কাঁচামালের আড়ত, ভাঙা হয়নি ঝুঁকিপূর্ণ ভবনও। ব্যবসায়ীদের দাবি, বাজার সরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবেন দীর্ঘদিনের ব্যবসায়িক পরিবেশ, তাই অনীহা স্থানান্তরের। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে চলতি মাসেই সম্পন্ন হবে কারওয়ান বাজারের কাঁচামাল আড়ত সরানোর কাজ। রোজার ঈদের পর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা ও কাঁচামাল আড়ত সরিয়ে নেওয়া হবে। গত মার্চে এমন ঘোষণা দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। কিন্তু 3 মাস পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। আগের জায়গায় রয়ে গেছে কাঁচা সবজির আড়ত। কারওয়ান বাজারের আড়ত মালিকরা বলছেন যাত্রাবাড়িতে দোকান বরাদ্দ দেয়া হলেও জায়গা পর্যাপ্ত নয়। পণ্য ওঠানামার জায়গা রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দখলে। আড়ত সরানোর কথা বলা হলেও অস্থায়ী দোকান সরানো হচ্ছে না। সব মিলিয়ে ব্যবসায়ীরা রয়েছেন ভোগান্তিতে। আমরা যদি নতুন আরেকটা জায়গায় যখন শিফট হব, তখন মনে করেন আমাদেরকে যেই টাকা আমাদের বর্তমান মার্কেটে বাকি আছে, যেই টাকা দাদন আছে, আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবো। আবার নতুন করে সব কিছু আমাদেরকে গুছাইতে হবে। যাত্রাবাড়ির ব্যবসায়ীদের দাবি, আড়ত দ্বারা ক্ষতির সম্মুখীন হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে তারা। আমরা উচ্ছেদ দিচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্যে, আমরা বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে এখানে ওইখানে, যখন আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের ব্যবসা আছে, এটা আমাদের অস্থায়ী মহোদয় আমাদের জায়গা দিচ্ছে বলে আমরা করতে পারতেছি। আমাদের এখানে যারা ব্যবসা করে তারা আপনার কারওয়ান বাজারের মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা আজকে 3টা জেনারেশন তারা ব্যবসা করতেছে। আমরা একেবারে ফার্স্ট জেনারেশন এখানে, আমরা আপনার চরম ক্ষতিগ্রস্ত। উত্তর সিটি বলছে পরিকল্পনা অনুযায়ী দোকানে বরাদ্দপত্র দেওয়া হয়েছে। চলতি মাসেই আড়ত সরিয়ে নেওয়া হবে। যাত্রাবাড়িতে 895 জন ব্যবসায়ী ও গাবতলীতে 549 জনকে পুনর্বাসন করা হবে। আমরা চাচ্ছি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পিসফুলি যাতে রিসেটেলমেন্টটা হয়, সেইভাবেই ফ্যাসিলিটেশন হচ্ছে এই মাসেই আশা করছি। ঢাকা শহরের যানজট এড়াতে যাত্রাবাড়ি, আমিনবাজার ও মহাখালীতে 3টি পাইকারি কাঁচা বাজার নির্মাণের জন্য প্রকল্প পাস হয় 2006 সালে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী 27 জুলাই ঢাকায় শুরু হচ্ছে 2 দিনের বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024। এতে দেশের স্টার্টআপগুলো ছাড়াও বিদেশি 105টি স্টার্টআপ অংশ নেবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসবে এই সামিট। রোববার রাজধানীর কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে 2500 স্টার্টআপ আছে, যেখানে 15 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গত 10 বছরে স্টার্টআপের হাত ধরে দেশে $1 বিলিয়ন মতো বিদেশি বিনিয়োগ এসেছে। সামিটে থাকবে 42টি স্টল এবং 55টি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা। বাংলাদেশ সহ বিশ্বের 30টি দেশ থেকে 10,000 দর্শনার্থী উপস্থিত থাকবে বলে আশা আয়োজকদের। এই 2500 স্টার্টআপ যেরকম সফলভাবে আগাচ্ছে, অপরদিকে আমাদের কিন্তু 10 বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি বিদেশি বিনিয়োগ এসেছে এবং আমাদের লক্ষ্য 41 সাল নাগাদ বাংলাদেশে 1 লক্ষ স্টার্টআপ থাকবে, যারা কিনা $1 কোটি
তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশে প্রথম ক্যাশলেস লেনদেনের ক্যাম্পাস হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে, এতে নগদ টাকার ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও সহজে। উপাচার্য বলছেন, এ মাসেই বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কর্মপরিকল্পনা। নগদ টাকার বদলে ডিজিটাল লেনদেনে ঝুঁকছে বিশ্ব, বাংলাদেশও পিছিয়ে নেই এই প্রক্রিয়ায়। এরই মধ্যে কিছু জায়গায় ক্যাশলেস লেনদেন চালু হয়েছে। এবার সেই পথে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাশলেস সোসাইটি হিসেবে প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ভর্তি ও বিভিন্ন পরীক্ষার ফি সহ সব লেনদেনই করা যাবে ডিজিটাল মাধ্যমে। এমনকি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন দোকানে নগদ টাকা ছাড়াই করা যাবে কেনাকাটা। এই ক্যাশলেস যে সোসাইটির যে সিস্টেম, সেটা অবশ্যই মানুষের কল্যাণের জন্য এবং টাকার যে লেনদেনের যে বিষয়টা, এটার সাথে খুবই যৌক্তিক এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই উপকৃত হবে। খুব ভালো একটা ব্যাপার, এটা হলে আমাদের জন্য সুবিধা হবে, টাকা পয়সার লেনদেনটা ডিজিটালি হবে। 28 জুলাই শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে মোবাইল ব্যাংকিংয়ের বাড়তি খরচ এড়াতে শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আইডি নাম্বার ব্যবহার করে কিভাবে লেনদেন সহজ করা যায় তা নিয়ে আলোচনা হবে। প্রায় 70-80% কাজ এই বিষয়ে করাই আছে, কারণ কোনো লেনদেন কোনো অফিসে নগদ টাকায় হয় না, সবই আমাদের ব্যাংকে। একটা সার্টিফিকেট তুলতে গেলেও আমাদের ব্যাংকে টাকা জমা দিতে হয়। সো দ্যাট আমাদের এই ক্যাশলেস ইউনিভার্সিটি হিসাবে দাবি করতে যতটুকু কাজ বাকি আছে এটুকু করতে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। 2031 সালের মধ্যে দেশের শতভাগ লেনদেন ক্যাশলেস পদ্ধতিতে করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এতে নোট ছাপানো ও সার্বিক ব্যবস্থাপনার খরচ সাশ্রয় হবে। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কুড়িগ্রামে 2 সপ্তাহের বেশি সময় ধরে তলিয়ে আছে 7,500 হেক্টর জমির ফসল। এর মধ্যে প্রায় 1000 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে। তলিয়ে থাকা বিভিন্ন ধরনের সবজিও নষ্ট হওয়ার পথে। এরই মধ্যে পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক চাষি। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমা, তিস্তাসহ ছোট বড় 16টি নদ নদীর পানি বেড়ে এ মাসের শুরুর দিকে কুড়িগ্রামে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর মধ্যে কোনো কোনো এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে 3 শতাধিক চরসহ নিচু এলাকার ফসলের ক্ষেত। কৃষকরা বলছেন, 2 সপ্তাহ ধরে পানিতে তলিয়ে আছে কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। এছাড়া আউশ আমনের বীজতলা আর পাটও পানির নিচে। পানি নামা ধীরগতির কারণে পুরো ফসল নষ্টের শঙ্কায় তারা। পাট ক্ষেত, তারপরে ঢেঁড়স, তারপরে বীজতলা আমরা লাগাইছি, সেই সমস্ত ডুবে রয়েছে বন্যার পানিতে এবং বন্যা আসে আবার যায়, এর কারণে আমার ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। পটল আবার তলে গেল, খামার তলে গেল, এখন তো আমার বাঁচা নাই। এরই মধ্যে পুঁজি হারিয়ে অনেক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বন্যার পানি নেমে গেলে আমন বীজতলা প্রস্তুত করার সামর্থ্যও হারিয়েছেন অনেকে। 52 ধানের বীজন পাচ্ছি, তারপর স্বর্ণ ধানের বীজন পাচ্ছি, বীজন পাড়ার মধ্যে এক মাথা পানি, কোনো খাওয়া পাওয়া যায় না। সরকারের যেটা দিবে ওইটাই আমার সুক্রিয়া আদায় করে নেওয়া লাগবে। যেহেতু ক্ষতি, সেটা আমার যেটা ক্ষতি হয়েছে ওটা তো সরকার সম্পূর্ণ দিতে পারবে না। আমন চাষের জন্য ভাসমান বীজতলা তৈরি সহ ক্ষতি কাটাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। ট্রেতে বীজতলা করার পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে, পলিথিনের মধ্যে বীজতলা করার পরামর্শ দিচ্ছি। এগুলো করতে পারলে কৃষকরা উপকৃত হবে। আর শাকসবজিটা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে আমাদের সরকারিভাবে যদি কোনো পুনর্বাসন আমরা পাই তাহলে সেটা অবশ্যই কৃষকদের কাছে পৌঁছে দেব। মধ্যজুড়ে জেলায় প্রথম দফা বন্যায় 6 কোটি টাকার ফসলের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 4000 পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 24 পয়েন্ট, লেনদেন হয়েছে 622 কোটি টাকার শেয়ার। দর কমেছে প্রায় 75 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 8 কোটি টাকা। রোববার লেনদেনের প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 16 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 23.99 পয়েন্ট, অবস্থান করছে 5482 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 622 কোটি 25 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 42 কোটি টাকা। হাত বদলে অংশ নেয় 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 297টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে বিচ হ্যাজারি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম টেকনো ড্রাগস, দ্বিতীয় ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে হাইডেলবার্গ সিমেন্ট। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 96.53 পয়েন্ট, অবস্থান করছে 15,661 পয়েন্টে। লেনদেন হয় 8,36,00,000 টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।